তটিনী প্লেটে খাবার নিয়ে সবার আগেই খেতে বসে গেল। খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেল আবারও। তার খাওয়ার পরই সবাই খেতে বসলেন। তটিনী যখন কলের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল, তখনই তার মোবাইল ফোন বিকট শব্দে বেজে উঠল। রিসিভ করে সে কানে ধরে রীতিমতো চিৎকার করলো, আপনার এখন কল দেওয়ার সময় হলো? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন। এতক্ষণ কল দিলেন না, যেই না ঘুমিয়ে পড়লাম অমনি আপনার কল দেওয়ার জন্য হাত নিষ্পিস করলো। হ্যাঁ, রুদ্র গম্ভীর স্বরে বলল। তাহলে রেখে দেই। তটিনী ফুসফুস করলো, আপনার এত বড় স্পর্ধা, আপনি কল রেখে দিতে বলেন? নতুন কেউ জুটিয়ে নিয়েছেন নাকি আমি চলে আসার পরপরই? রুদ্র রেগে বলল, নতুন কেউ জুটালে নিশ্চয়ই তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করতাম না। তটিনী দমে গেল। ঠিক আছে, সরি। কি বলবেন বলুন। কি বলবো মানে, তোমার সাথে কি আমার বলাবলির সম্পর্ক? তাহলে কিসের সম্পর্ক? তুমি জানো না কিসের? না তো, জানি না। আপনি জানিয়ে দিন রুদ্র ভাই। একদম ভাই বলবো না, আমি তোমার মায়ের পেটের ভাই হই না। তটিনী ভরকে গেল। আমি তো স্বভাবতই ভাই ডেকে ফেলেছি। সেটাও বলবে না, স্বভাব চেঞ্জ করো। তটিনী চিন্তিত স্বরে বলল, আপনার মুড এত হট কেন? আমার ওপর চেঁচাচ্ছেন কেন? রুদ্র জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। আমার তোমাকে চাই ঐশী, এখনই, এই মুহূর্তে। দিতে পারবে তোমাকে এখন? তটিনী হতভম্ব হয়ে কিছু সেকেন্ড চুপ থাকলো, তারপর বলল, তো নিয়ে যান আবার, আমি তো এক পায়ে রাজি। রুদ্র অসহায় কণ্ঠে শুধালো, আমি এইবার আসলে আর তোমাকে ছাড়া কোথাও যাব না ঐশী। যেখানেই যাব তুমি সঙ্গে যাবে। তোমাকে ছাড়া প্রতিটা দিন মৃত্যুসম যন্ত্রণা দেয়। তুমি আমার বুকে লেপ্টে না থাকলে আমার দিন শুভ হয় না। তটিনী আবেগী কণ্ঠে বলল, আপনিও না দিলেন তো মুড নষ্ট করে। এবার আমি ঘুমাবো কিভাবে? রুদ্র আবদার করলো। আজ সারা রাত কথা বলি প্লিজ। তটিনী হাসলো। আমার সবকিছুই আপনার কাছে গিয়ে থামে। আপনি আবদার করেছেন, তা পূর্ণ করা অবশ্যই কর্তব্য। তটিনী ও রুদ্রের বকবকানি চলতে থাকলো। এদিকে রূপান্তর একের পর এক কল করছে মিনহাসকে। বেচারা মিনহাস তখন ফোন সাইলেন্টে রেখে পড়াশোনা করতে ব্যস্ত। ডাক্তার হওয়ার তো আর সহজ কথা নয়, সব সময় পড়াশোনার উপর থাকতে হয়। রূপান্তর এক সময় ক্লান্ত হয়ে কল করা বন্ধ করে দিল। তীব্র অভিমানে ফুপিয়ে উঠতে লাগলো বারংবার। তার কেন যেন মনে হচ্ছে মিনহাস অন্য কারো প্রতি ঝুঁকে গেছে, সেজন্য তাকে আগের মতো পাত্তা দিচ্ছে না আর। এমন যদি হয় তো সে মিনহাসকে খুন করতে দুবার ভাববে না। তার হাজবেন্ড হয়ে কিনা অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবে? কত বড় সাহস! রূপান্তর রেগে মেগে মেসেজ টাইপ করলো, কিরে চৌধুরীর পোলা, তোরা তো ভাব কিসের? কোন মায়ের পিছনে ঘুরোস? আমার খেলনা পাইছস? মিনহাস মেসেজটা সিন করলো রাত 12টার পর। তখন রূপান্তর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এতগুলো কল ও এই মেসেজটা দেখে সে বিষয়ে কথা বলতে ভুলে গেছে। রূপান্তর এই প্রথম এমন করেছে, না হলে এতদিন ফর্মালিটি মেনটেন করেই তাদের কথাবার্তা হতো, যেরকম একটা বন্ধুর সাথে হয়। আজ রূপান্তরের কিসের যেন একটা অদৃশ্য দেয়াল ভেঙে দিল। মিনহাসের নিজেকে এবার সত্যিই কারোর স্বামী বলে মনে হলো তার একজন মানুষ রয়েছে, যার সাথে তীব্র ব্যস্ততার মাঝেও সময় বের করে কথা বলা উচিত। সে একটানা কল দিতে শুরু করলো, তারপর মেসেজ করলো, সরি গো, ভুল হবে না আর। আমি এখন থেকে তোমাকে সময় দিব, প্রমিস। আজকের মতো ক্ষমা করে দাও রূপ। ফোনের শব্দে রূপান্তরের ঘুম ভেঙে গেল। সে কল রিসিভ করে রেগে বলল, কেডা তুই? এত কল দিচ্ছিস কেন? মায়াগো মোবাইলে রাত্রে কল দেওয়ার কোন ধরনের ম্যানার্স? মিনহাস শব্দ করে হাসলো। আমি তো অন্য মেয়েকে কল দেইনি, নিজের বউকে দিয়েছি, যেটা প্রত্যেকটা স্বামীর কর্তব্য অধিকার। রূপান্তর এইবারে স্ক্রিনে চোখ বুলিয়ে নিল। তুই এত রাত্রে কল দিচ্ছিস কেন? তোর কি বউ অন্য বাইরের লগে ভাইগে গেছে নাকি? মিনহাস আবারও হাসলো। তুমি সিলেটি ভাষা শিখে যাচ্ছ ধীরে ধীরে রূপ।
রূপান্তর দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিল। ওই চৌধুরী। মিনহাস থমকালো। আবার ডাকো তো। রূপান্তর রেগে মেগে বলল। ও চৌধুরী। মিনহাস হেসে বলল। এই ডাকটা এত মনে ধরেছে, তুমি আমাকে এই নামেই ডেকো কেমন? রূপান্তর ফুসফুস করলো। মজা হচ্ছে? আমি কি তোর লাগে মজা করতেছি? আমি রেগে আছি, বুঝতে পারছিস না? কি করলে রাগ কমবে? তুই এমন কেন? আমি তোর কেউ হই না। যেহেতু কেউ হই না, তো তুই করে ডাকবি। বন্ধু ছাড়া আমি তোর কিছু হই না। বউ হও তো, চৌধুরীর বউ তুমি। একদম আবেগ দেখাতে আসবি না। আমি যে কলের পর কল দিলাম, তখন তোর আবেগ কই ছিল? সরি বউ, ফোন সাইলেন্ট ছিল। চৌধুরীর বউকে 101 বার সরি। রূপান্তর এইবারে একটু গলল। এভাবে ডাকবি না, খবরদার। আমি তোর কেউ হই না। তুমিই তো আমার সব, রূপান্তর। আর ভুল হবে না তো, প্রথমবারের মতো ক্ষমা করে দাও। রূপান্তর আবেগী কণ্ঠে বলল। একদম ক্ষমা চাইবে না। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কেন? তুমি বরং ক্ষমা না চেয়ে তার পরিবর্তে আমাকে ভালোবাসো। দায় মিটিয়ে নাও নিজ থেকে। ঠিক আছে, তাই হবে বেগম। তারপরে সব নিশ্চুপ। মিনহাস ডাকলো। রূপ, বলল। তুমি কার বউ বলো তো? চৌধুরীর। তুমি এত আবেগী কবে থেকে হলে রূপ? আমি অবাক হয়ে হজম করতে পারছি না তো। বদ হজম হতে পারে। রূপান্তর এবারে হেসে দিল। এখন তো এমন বলবেই, পটে গেছি না? মিনহাস হেসে বলল। তুমি পড়বে কেন? তুমি তো পটনি। আমি তোমাকে পটানোর কোনো চেষ্টাই করিনি। যেখানে তুমি আমার, সেখানে তোমাকে পটাতে হবে কেন? তুমি তো আমারই রূপান্তর, চৌধুরীর বেগম তুমি। রূপান্তর বিস্মিত হলো। তুমি এত রোমান্টিক কেমনে? আমি তো তোমাকে হাবাগো বা মজনু ভাবতাম। সবই ডাক্তারি পড়ার সাইড এফেক্ট, তাই না? মিনহাস হাসলো। প্রতিটি পুরুষই তার একান্ত মানুষের কাছে অন্যরকম হয় আমার বেগম। মাস পেরিয়ে বছর ঘুরেছে। তটিনী অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে। রূপান্তরও সেম, বাদ যায়নি মিনহাজও। সে MBBS দ্বিতীয় বর্ষে। মার্চ মাস রমজানের শুরু হবে। চারিদিকে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে। প্রত্যেক মুসলমান অপেক্ষা করছে রমজানের জন্য। তার মধ্যে একদিন তটিনীদের বাড়ি থেকে বের হলেও দুটো কালো টয়েটো কার। বাড়ির একটা মানুষও বাদ যায়নি। গাড়ি দুটো এসে থামলো এয়ারপোর্টের সামনে। ঝাঁকঝমকপূর্ণ পোশাক সবার। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বহু পরিচিত একটা মুখের। ঘন্টা পেরোতেই সেই মুখ দেখতে পেল সবাই। তটিনী হাতে ফুল নিয়ে দৌড়ে গেল। মুহূর্তেই শূন্যে ভাসলো তার পা। ব্যক্তিটি তাকে সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়েছে। আশেপাশে খেয়াল না করে পুরো মুখশ্রীতে ঠোঁট বুলিয়ে নিচ্ছে তৃষ্ণার্ত পথিকের মতো। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে কুটিল হাসলো। বলল, এবার আগের মতো ওদের জ্বালাতে পারবো ভাইয়া। উদ্র ভাই, কামিন বুড়ো। তটিনীকে এক হাতে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে ব্যাগপত্র ভর্তি চাকা ঘুরিয়ে এসে সামনে আসলো সে। রোবানাহার ছেলের দিকে জড়িয়ে ধরলেন, কপালে আদর দিলেন, মাথায় হাত বুলিয়ে আওড়ালেন, আমার রোদু, বাবা আমার। রুদ্র বাবাকে জড়িয়ে ধরল। তাহসিন ইরফানের চোখে জল এসে গেল। চোখের পানি মুছে ছেলেকে আগলে নিলেন বুকের সাথে। বললেন, রুদ্র মাথা নাড়িয়ে বলল, তুমি তো তুমি বাবা, তোমাকে ছাড়াতে পারবো না, কিন্তু নিজের মতো অবশ্যই ভালো কিছু করে দেখাবো। রুদ্র ঈশানীকে সালাম দিল। ঈশানী মুখে হাত বুলিয়ে দিলেন। তাহের ইরফান বুকে জড়িয়ে নিলেন। আরে আরে আমার জামাই রাজা যে, বড় হও বাবা। রুদ্র হাসলো। রাজ ও তুরফানের কান টেনে বুকে জড়িয়ে নিল। দুটো বড় হয়েছে এখন, পাবলিক ভার্সিটিতে অনার্সে পড়ে। রুদ্রদের বাড়িটি আজ আত্মীয় স্বজনে ভরপুর। শিশির ও তার বোন চশমা ঠিক করতে করতে তটিনী ও রুদ্রকে পর্যবেক্ষণ করছে। এতদিনের গুজব যে সত্যি তা তারা বেশ টের পাচ্ছে। এই দুটো তলে তলে বিয়ে করে বাসরও যে সেরে ফেলেছে তাতে তাদের কোনো সন্দেহ নেই। শিশির গম্ভীর হলো। আমি ভেবেছিলাম একটা চান্স নেব, কিন্তু রৌদ্রপুরও তো আমার থেকেও এগিয়ে। শিশিরের বোন চশমা ঠিক করে বলল,
তোর গার্লফ্রেন্ডের কি হলো? সে থাকতে তটিনি কেন? শিশির মন খারাপ করে নিরীহ স্বরে বলল, কোনো ইয়ং মেয়ে বিয়ে করলে আমার খুব দুঃখ হয় বোন। ওরা আমাকে রেখে কেন বিয়ে করবে? রীতিমতো ব্যথা করছে দেখ। শিশিরের ন্যাকামতে তার বোন বিশেষ পাত্তা দিল না। বেচারি মনে মনে রুদ্রকে একটু একটু পছন্দ করত, কিন্তু তা প্রকাশ করলে এখন তার ভাই তাকে বাঁশ সহ বাঁশ ঝাড় উপহার দিবে। রাতে বিরাট আয়োজন হলো, ছাদে আড্ডা হলো অনেকক্ষণ। এরপর এলো ঘুমানোর পালা। রুদ্র যেন এটারই অপেক্ষা করছিল। সবার অগোচরে তটিনীকে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। বহুদিনের তৃষ্ণা নিবারণের চেষ্টায় মত্ত হলো দুজন। রাত 2টোর দিকে যখন তটিনী রুদ্রের উন্মুক্ত বুকে লেপ্টে ঘুমাচ্ছে, রুদ্র তখন এক দৃষ্টিতে তাকিয়ে তার সর্বনাশিনীকে দেখছে। মাঝে মাঝে ঠোঁট বুলিয়ে দিচ্ছে পুরো মুখশ্রীতে। এই দেখার শেষ হবে না কখনো। রুদ্রের মন ভরে না, তার শুধু দেখে যেতে ইচ্ছে করে। এই মেয়েটা একসময় তাকে অনেক জ্বালিয়েছে, পুড়িয়েছে দিন রাত নিজের অজান্তে। রুদ্র কত শত রাত বুকে ব্যথায় ঘুমাতে পারেনি। তার মন শুধু এই একটি মেয়েকেই কাছে চাইতো। তারপর বহু বহু প্রতীক্ষার পর সে মেয়েটিকে আচমকা নিজের সাথে জুড়ে নিল, ভালোবাসার চাদরে মুড়িয়ে নিজের করে নিল সেদিনই। এই যে তাকে রুদ্র এত ভালোবাসে, তাতে কি রমণীর কোনো ভাবান্তর হয়? সে তো দিনরাত এক প্রহর ভালোবাসার কথা বলে 11 প্রহরই ঝগড়া করতে ব্যস্ত, কিন্তু তাতে মন্দ লাগে না রুদ্রের। তটিনীর ঝগড়াতেও সে ভালোবাসা খুঁজে পায়। এই যে আজ সে এলো, মেয়েটা সারাক্ষণই তার আশেপাশে বসেছিল, যেন রুদ্র তাকে শর্ত দিয়েছে আমার কাছ থেকে একদম সরবে না। কিন্তু রুদ্র কিছুই বলেনি, নিজেও সুযোগ খুঁজেছে ভালোবাসার। ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায়। কার কখন কবে কার সাথে ভালোবাসাবাসি হবে কেউ বলতে পারে না, রুদ্রও বলতে পারেনি। কবে কিভাবে ভালোবেসেছে সে নিজেও জানে না, সে শুধু জানে সে ভালোবাসে। এই ভালোবাসা যুগ যুগ ধরে চলুক। রুদ্র শুধু এই এক রমণীকেও ভালোবেসে যেতে চায় যুগের পর যুগ। ভিডিও কলে কানেক্টেড রূপান্তর ও মিনহাজ। মিনহাজ বইপত্র গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। গভীর চোখে রূপান্তরের দিকে তাকিয়ে বলল, ঘুমাবে না? রূপান্তর মন খারাপ করে বলল, ভাই আজ দেশে এসেছেন। তুই জানিস তটিনি, আমাকে সে যে সকালে এটা জানিয়ে উধাও হয়েছে, আর তার কোনো খবর নেই। একবার ফোন পর্যন্ত করলো না। মিনহাজ হেসে বলল, আজকের দিনটা ওর একজনের সাথেই কাটানো উচিত, সেজন্য ও তোকে কোনো রকম ফোন কল করছে না। যেদিন তোরও এমন দিন আসবে সেদিন তুইও সেই মানুষটা ছাড়া আর কারো কথা ভাববি না, বুঝেছিস? তুই সব জানতা নাকি? মিনহাজ হাসলো। সব জানতে কিনা জানি না, তবে আমি যা বলেছি রিয়েলিটি বলেছি। রূপান্তর গাল ফোলালো। মিনহাজ মুচকি হেসে বলল, আয় তোর গলাটা টেনে দিই। চুপ কর বেয়াদব। আমি বিয়াদব? বিয়াদবির কি করেছি তোর সাথে? রূপান্তর অবাক হয়ে বলল, করিসনি? মনে কর শয়তান। কি করেছি? তুই আমাকে চুমু খাসনি? কবে, কখন? ওরে হারামি, তোদের বাড়িতে যেই কাহিনী করলি আবার ভালো সাজস, খবিস কথাকার। মিনহাজ হাসলো। ওটা তো আমি করিনি, তোর বর করেছে। তুই কে তাহলে? আমি তো তোর বন্ধু, তাই না? রূপান্তরের মাথা ঘুরিয়ে গেল। তাহলে আমার বরটা কে? যে তোকে সেদিন চুমু খেয়েছিল সে। রূপান্তর রেগে বলল, মজা নিবি না শয়তান, মাথা ঘুরাচ্ছে। আচ্ছা নিলাম না। মিনহাজ ও রূপান্তরের খুনসুটি চলতে লাগলো। রাতটা এভাবেই চলবে তাদের। ভোর 7টার দিকে তটিনীর ঘুম ভেঙে গেল। রুদ্র তখন গভীর ঘুমে। তটিনীকে শক্ত করে আগলে রেখে ঘুমাচ্ছে সে। তটিনী উঠতে গিয়েও পারল না, রুদ্রের শক্ত বাঁধনে আটকা পড়ল। রুদ্রের কপালের চুলগুলোতে হাত বুলিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কতদিন পর মানুষটা তার পাশে, কতদিন পর তাকে আবারও উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছে। তটিনীর নিজেকে সর্বসুখী বলে মনে হলো। মনে হচ্ছে তার কোনো দুঃখ নেই, কোনো মন খারাপ নেই। প্রিয় মানুষকে পেয়ে গেলে মন খারাপ নাই হয়ে যায়। মন খারাপের একমাত্র ঔষধ প্রিয় মানুষ।
তটিনী হাত বাড়িয়ে মোবাইল হাতে নিল। রূপান্তরকে একটি মেসেজ পাঠিয়ে পুনরায় চোখ বন্ধ করলো। ঘুম ধরা দিল আবারও। রাজ ও তুরফানের মস্তিষ্কে শয়তানিরা কিলবিল করছে। দুজন হাতে ফটকা নিয়ে ঘুরছে। উদ্দেশ্য যে কোনো সময় রুদ্রের দরজার সামনে ফটকা ফাটিয়ে দেওয়া। বাড়ির সবার অগোচরে কাজটা করতে হবে, না গলে বাঁশ খেতে হবে। রুদ্র নিজে সেই বাঁশ উপহার দিতে দ্বিধা করবে না। বহু সময় পর দুজন সুযোগ পেল। রুদ্রের দরজার সামনে ফুটিয়ে দিল বাজি। ঠাস করে শব্দ হলো। ঈশানী রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন। কি হলো বলে হই হই পড়ে গেল গোটা বাড়িতে। রুদ্র নিচ থেকে কাপড় তুলে নিয়ে পরে নিল। তটিনীকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে বলে নিয়ে যেয়ে দরজা খুলে বের হলো। দরজার সামনে ফটকা দেখে তার বুঝতে বাকি নেই কাজটা কাদের, কিন্তু বাড়ির কারোর সামনে সে তা প্রকাশ করলো না। বলল, ঈশানী চলে গেল। রুদ্র ঘর ছেড়ে বের হলো। দুটো পাজিকে আজকে দেখে নেবে সে।